হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজকে আবার আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এটা পার্ট 28। এর আগে আরও 27টা পার্ট দেওয়া হয়েছে এবং সেখানেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যদি সেই পার্টগুলো না দেখে থাকেন তো সেই পার্টগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনুষঙ্গিক তথ্য দিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক আজকে কী কী আলোচনা করা হয়েছে, কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিদের ক্রমান্বয়ে সাজান। এখানে কি রয়েছে? একে জর্জ ইউল, দুয়ে রয়েছেন উমেশচন্দ্র ব্যানার্জি, তিনে বদরুদ্দিন তায়েবজি, চারে দাদাভাই নওরোজি। ক্রমান্বয়ে সাজাতে বলা হয়েছে, অর্থাৎ কে প্রথম দিকে ছিলেন, কে শেষের দিকে ছিলেন, এই রকম ক্রমান্বয়ে সাজাতে হবে। তো তার আগে জাতীয় কংগ্রেসের সম্বন্ধে ন্যূনতম কিছু জেনে রাখা অবশ্যই দরকার, এবং সেটা যদি জানা থাকে তাহলে এই প্রশ্নটার খুব সহজে উত্তর করা যাবে। তো জাস্ট একটু উপর দেখে নেওয়া যাক, জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দে হওয়ার পর প্রত্যেক বছর জাতীয় কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে একজন করে সভাপতি থাকেন এবং তিনি সভাপতিত্ব করেন সভার। 1885 খ্রিস্টাব্দেও ছিল, 1886 খ্রিস্টাব্দেও ছিল, 1887 খ্রিস্টাব্দেও ছিল এবং 1888 খ্রিস্টাব্দেও ছিল। সুতরাং এখানে যে চারজন ব্যক্তির নাম দেওয়া আছে তারা চারজন 1885 থেকে 1888 খ্রিস্টাব্দের মধ্যে সভাপতিত্ব করেছিলেন। এখানে হচ্ছে মেইন কথা। এইবার দেখে নিই আমরা উত্তরে কি কি আছে। উত্তরে কি কি রয়েছে? অপশান এতে রয়েছে 4 2 3 1, অপশান বিতে রয়েছে 1 3 2 4, অপশান সিতে রয়েছে 2 4 3 1, অপশান ডিতে রয়েছে 4 1 3 2। কিন্তু এই প্রশ্নটা খুব সহজ করে দেওয়া হয়েছে। পরীক্ষায় কিন্তু এতটা সহজ থাকবে না, পরীক্ষায় এতটা সহজ কিছুতেই থাকবে না। প্রশ্নটা খুব সহজ করে দেওয়া হয়েছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিল? একজন ইংরেজ সাহেব, অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। এবং প্রথম যে সভা হয়েছিল সেই সভার সভাপতি কে ছিলেন? কারণ সবকটা সভার সভাপতি নাম অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন এটা অবশ্যই স্টুডেন্টদের মনে রাখতে হবে, এবং তিনি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। অর্থাৎ অপশান 2-এ যে আছেন উমেশচন্দ্র ব্যানার্জি, তিনি 1885 খ্রিস্টাব্দে মুম্বাই অধিবেশনটা কোথায় হয়েছিল? মুম্বাই হয়েছিল। সেই অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং সেই অধিবেশনে 72 জন প্রতিনিধি ছিল। এতগুলো পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সুতরাং আমরা কি পেয়ে গেলাম? ক্রমান্বয়ে সাজানোর ক্ষেত্রে প্রথমেই হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, অর্থাৎ অপশান 2। সুতরাং দেখুন কোন অপশানটায় 2 সবার আগে আছে। এখানে কিন্তু আমি সহজ করে দিয়েছি, পরীক্ষায় কিন্তু এত সহজ থাকবে না। দেখুন শীতে 2 একমাত্র সবার আগে আছে। সুতরাং প্রথম তো উমেশচন্দ্র ব্যানার্জি হয়েছিল, সুতরাং অপশান সি এখানে সঠিক উত্তর। কিন্তু পরীক্ষায় এত সহজ থাকবে না, পরীক্ষায় আরও একটা জায়গায় 2 থাকবে, যাতে আপনারা কনফিউজ হন যে এই অপশানটা হবে না ওই অপশানটা হবে। এখানে জাস্ট সহজ করে দিয়েছি যাতে আপনারা সহজভাবে প্রশ্নটার উত্তর বুঝতে পারেন। এতটা সহজ কিন্তু পরীক্ষায় থাকবে না। এই প্রশ্নগুলো কিন্তু মেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে উমেশচন্দ্র ব্যানার্জির সম্বন্ধে জানলাম। এইবার জানতে হবে উমেশচন্দ্র ব্যানার্জির পর কে সভাপতি হয়েছিলেন। এখানে দেখুন অপশানে কে আছে? 4 মানে কি? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অবভিয়াসলি 1885 খ্রিস্টাব্দের পর 1886 খ্রিস্টাব্দে। এবং সেই যে সভাটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল কলকাতা। সেই অধিবেশন হয়েছিল কোথায়? কলকাতায়। 1886 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি প্রতিনিধিত্ব করেছিলেন। 1886 খ্রিস্টাব্দের পর 1887 খ্রিস্টাব্দ। তাহলে 1887 খ্রিস্টাব্দে কে সভাপতিত্ব করেছিলেন? 1887 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তায়েবজি। এবং এই অধিবেশন কোথায় হয়েছিল? মাদ্রাজে হয়েছিল। এবং এখান থেকে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হয়, বহু পরীক্ষায় এসছে যে প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন। সেক্ষেত্রেও উত্তর হবে কিন্তু বদরুদ্দিন তায়েবজি। তিনি 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং শেষে জর্জ উল 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম ইংরেজ সভাপতি। এটাও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে যে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন। সেক্ষেত্রে উত্তর হবে জর্জ ইউল।
সুতরাং বুঝতে পারছেন কতগুলো পয়েন্ট, কতগুলো প্রশ্নের উত্তর এখান থেকে আপনারা পেয়ে গেলেন। এগুলো কিন্তু মেনে এরকম ধরনের কঠিন প্রশ্ন আসবে, যদিও প্রশ্নটা আমি সহজ করে দিয়েছি। তো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন তথ্যটি ভুল? ডেপথ নলেজ দরকার। এইরকম ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে ডেপথ নলেজ থাকতে হবে। আমি বলে দিচ্ছি, সহজ করে বলে দিচ্ছি, যাতে আপনারা সহজভাবে মনে রাখতে পারেন। এখানে কি কি রয়েছে? অপশানে রয়েছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সেকেন্ড অপশন কি রয়েছে? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সুতরাং দুটোর মধ্যে তফাৎ দেখেছেন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 3 নম্বরে কি আছে? সিতে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 সালে প্রতিষ্ঠা হয়েছিল। অপশান ডিতে রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সুতরাং আপনাকে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সম্বন্ধেও জানতে হবে, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সম্বন্ধেও জানতে হবে। দুটোর সম্বন্ধেই যদি ডেপথ নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রশ্নটার উত্তর করতে পারবেন না। তো দুটোর সম্বন্ধে আগে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে সঠিক উত্তর কি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1839 খ্রিস্টাব্দে, এবং এটি প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম অ্যাডাম। দুটোই মনে রাখতে হবে, সালটাও মনে রাখতে হবে। 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম অ্যাডাম, এবং এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এটাও ইম্পর্টেন্ট, এটা প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেননি। সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ এটাই হচ্ছে তথ্যটি ভুল, অর্থাৎ এখানে অপশন বি সঠিক উত্তর। এবার আমরা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্বন্ধে জেনে নিই। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, আগেই হয়ে গেছে। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন সিতেই আমরা দেখতে পাচ্ছি 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তিনি প্রতিষ্ঠা করেছিলেন এটা কলকাতায়, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, অনেক কটা, দুটো প্রশ্ন কঠিন হয়ে গেল, এবার কয়েকটা সহজ এবং কিছুটা কঠিন এরকম ধরনের প্রশ্ন আলোচনা করা যাক। কারণ সব কটা যদি কঠিন প্রশ্ন আলোচনা করা হয় তাহলে আপনাদের মাথা তালগোল পাকিয়ে যাবে, মাথা নেবে না। সুতরাং সব রকম মিলিয়ে মিশিয়ে আলোচনা করতে হবে, যাতে আপনারা প্রিলিতেও সেরকম ধরনের প্র্যাকটিস করতে পারেন, মেনের জন্য প্র্যাকটিস করতে পারেন। তো এবার প্রশ্ন কি রয়েছে? ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়? এখানে অপশন কি কি রয়েছে? পক প্রণালী, হোয়াংহো, জিব্রাল্টার, নীল। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জিব্রাল্টার। ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। কেন বলা হয়? এর কারণ হচ্ছে এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে যোগাযোগ বা সংযোগ স্থাপন করা যায়। অর্থাৎ যদি কোনো জাহাজ আটলান্টিক মহাসাগর থেকে সহজে ভূমধ্য সাগরের দিকে আসতে চায় তাহলে তাকে এই জিব্রাল্টার প্রণালীর উপর দিয়ে যেতে হবে, এবং যদি ফিরে আসতে চায় এই প্রণালীর উপর দিয়ে আসতে হবে। যদি এই প্রণালী না থাকতো তাহলে সেই জাহাজকে প্রচুর ঘুরে, প্রচুর রাস্তা অতিক্রম করে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরে আসতে হতো, বা ভূমধ্য মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে হতো। যেহেতু এই প্রণালীটা মাঝখানে রয়েছে এবং সহজে এই প্রণালীর মাধ্যমে দুটো মহাসাগরের মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়, এই কারণেই জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি। আই হোপ যেভাবে বুঝিয়ে দিলাম এরপর আর আপনারা কখনো ভুলবেন না এই জিনিসটা। নেক্সট প্রশ্ন, শালবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এখানে অপশন কি কি রয়েছে? 1771 সালে, 1782 সালে, 1715 সালে, 1831 সালে। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1782 সালে। এখন শালবাইয়ের সন্ধি 1782 সালে হয়েছিল এটা জানলাম, কিন্তু এই সন্ধি কাদের মধ্যে হয়েছিল সেটাও তো জানা দরকার। শুধুমাত্র সালটা জানলাম আর শালবাইয়ের সন্ধিটা জানলাম সেটা করলে তো হবে না, কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে।
এবং এক্সাক্ট ডেটটা কি ছিল? 17ই মে 1782 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে এই সালবায়ের সন্ধি হয়েছিল, এবং এই সালবায়ের সন্ধির মাধ্যমে প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। এবং এই সন্ধির ফলে নেক্সট 20 বছর কোনো রকম অ্যাংলো এবং মারাঠিদের মধ্যে কোনো রকম যুদ্ধ হয়নি। কিন্তু 20 বছর পর এই যে চুক্তি বা সন্ধি, এই সন্ধি ভেঙে যায় এবং দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ শুরু হয়। নেক্সট প্রশ্ন, মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশন কি কি রয়েছে? আরবি, ফার্সি, উর্দু, উপরের কোনোটি নয়। এখানে অনেক স্টুডেন্ট অ্যান্সার ভুল করবে। অনেকে হয় উর্দু করে আসবে, নয় আরবি করে আসবে। যেহেতু মুসলিম সাম্রাজ্য ছিল, মুঘলদের সাম্রাজ্য ছিল, কিন্তু সেটা যদি করে সম্পূর্ণ ভুল হবে, কারণ এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফার্সি। মুঘলদের সময় সরকারি ভাষা ছিল ফার্সি, কারণ মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠা করেছিলেন বাবর, তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন, এবং আফগানিস্তান থেকে আসার কারণে তিনি ফার্সি ভাষা ব্যবহার করতেন, এবং এই ফার্সি ভাষা ব্যবহার করার জন্য তিনি যখন ভারতে তার রাজ্য স্থাপন করেন, তিনি ফার্সি ভাষাকেই সরকারি ভাষা হিসাবে ব্যবহার করেন। কিন্তু ভারতে যেহেতু সবাই সরকারি ভাষা অর্থাৎ ফার্সি ভাষা জানতো না, সেই কারণে ফার্সি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষাও সরকারি ভাষা হিসাবে ব্যবহার হতো, কিন্তু প্রধান সরকারি ভাষা ছিল ফার্সি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, অতীশ দীপঙ্কর কে ছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? বৌদ্ধ পণ্ডিত, জৈন পণ্ডিত, জৈন তীর্থঙ্কর, কোশলের রাজা। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বৌদ্ধ পণ্ডিত। অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত। অতীশ দীপঙ্করের আরেকটি নাম ছিল যেই নামে তিনি পরিচিত ছিলেন, সেটি হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান। দীপঙ্কর শ্রীজ্ঞান এই নামটাও ছিল কিন্তু অতীশ দীপঙ্করের, এবং তিনি ছিলেন বিখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত এবং বৌদ্ধ ধর্মগুরু। তো তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান থেকে অতীশ দীপঙ্কর কি করে হলেন? এর পিছনে একটা বিশেষ কারণ আছে, কারণ তিনি এই যে অতীশ এই অতীশ নামটা তিনি উপাধি হিসাবে পেয়েছিলেন, এবং কোথা থেকে পেয়েছিলেন? তিব্বত থেকে পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? তিনি বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা তিব্বতী ভাষায় গ্রন্থ রচনা করেছিলেন। এই কারণেই তিব্বতীরা তাকে এই অতীশ উপাধিটা দিয়েছিল। নেক্সট প্রশ্ন, নীলকরদের অত্যাচার থেকে চাষিদের বাঁচাতে কে উদ্যোগী হন? এখানে অপশন কি কি রয়েছে? রামমোহন রায়, উইলিয়াম ডিগবি, লর্ড ডাফরিন, লর্ড বেন্টিং। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লর্ড বেন্টিং। নীলকরদের অত্যাচার থেকে চাষিদের বাঁচাতে উদ্যোগী হয়েছিলেন লর্ড বেন্টিং। আর নীলকরদের যে অত্যাচার বা নীল বিদ্রোহ বিস্তারিত আলোচনা, সেটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করা যাবে, কিন্তু এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন যে এই নীলকরদের অত্যাচার বন্ধ করার জন্য লর্ড বেন্টিংয়ের হাত বিশেষভাবে ছিল। নেক্সট প্রশ্ন, ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এখানে অপশন কি কি রয়েছে? বাসুদেব বলবন্ত ফাড়কে, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বাসুদেব বলবন্ত ফাড়কে। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে। তিনি 1845 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1883 খ্রিস্টাব্দে তিনি মারা যান, এবং তিনি মনে করতেন এই যে ব্রিটিশ সাম্রাজ্য, এই ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্তি পাওয়ার বা স্বাধীনতা পাওয়ার একমাত্র পথ হচ্ছে সশস্ত্র আন্দোলন বা সশস্ত্র সংঘর্ষ। ব্রিটিশ সরকারের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের মাধ্যমেই একমাত্র মুক্তি পাওয়া বা স্বাধীনতা অর্জন সম্ভব। এই কারণেই তাকে সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা থাকে এবং বিগত বছরে দেখলে অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। শিক্ষা কোন তালিকাভুক্ত? এখানে কি কি রয়েছে? রাজ্য, কেন্দ্র, যৌথ, কোনোটিই নয়। যে কোনো বিষয়, সংবিধানের যে কোনো বিষয় 3টি তালিকার মধ্যে থাকে।
একটা হচ্ছে কি রাজ্য তালিকা, একটা থাকে কেন্দ্র তালিকা এবং একটা থাকে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট, অর্থাৎ তাতে কেন্দ্র এবং রাজ্যের সমান ভূমিকা থাকে। তো এখানে শিক্ষা কোন তালিকাভুক্ত? শিক্ষা হচ্ছে যৌথ তালিকাভুক্ত, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। কারণ শিক্ষা কোনো রাজ্যের ব্যাপার নয় বা কোনো কেন্দ্রের ব্যাপার না, কেন্দ্র এবং রাজ্য দুজনার উদ্যোগেই কিন্তু শিক্ষার প্রসার ঘটানো হয় আমাদের দেশে। সুতরাং শিক্ষা হচ্ছে যৌথ তালিকাভুক্ত। নেক্সট প্রশ্ন, সহজ প্রশ্ন, আই হোপ আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন, যে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এখানে অপশন কি কি রয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর আই হোপ আপনারা সবাই করে ফেলেছেন এর মধ্যে। ওকে, দেখে নেওয়া যাক। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে ভারতে এসেছিলেন এবং এইখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্ত এই দুজন ছিলেন গুপ্ত বংশের রাজা। এবং উপরে অপশন এতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু গুপ্ত বংশের শাসক ছিলেন না, তিনি ছিলেন মৌর্য বংশের শাসক। শুধু মৌর্য বংশের শাসক তিনি ছিলেন না, তিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওগুলো আরও কিভাবে বানালে ভালো হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে সেইভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করা হবে, যাতে আপনারা বেশিভাবে উপকৃত হতে পারেন এবং চাকরির পরীক্ষার সঠিক উত্তর করে আসতে পারেন। এটাই হচ্ছে আমাদের আসল চেষ্টা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এবং প্রত্যেক দিন এইরকম ধরনের প্রশ্ন উত্তর, ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, যাতে আপনারা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারেন এবং আপনাদের নলেজ, আপনাদের যে ডেপথ সেটা বাড়তে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।